ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিলসফি টিউশন। আগের ক্লাসে আমরা অবরোহ যুক্তি এবং আরোহ যুক্তির সংজ্ঞা নিয়ে আলোচনা করেছিলাম। আজকে এই ক্লাসে আমরা অবরোহ যুক্তির বৈশিষ্ট্য এবং আরোহ যুক্তির বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করব। তাহলে এই বৈশিষ্ট্যগুলি যদি তোমাদের জানা থাকে তাহলে কিন্তু অবরোহ যুক্তির এবং আরোহ যুক্তির মধ্যে যদি পার্থক্য লিখতে বলে তাহলে কিন্তু খুবই সহজভাবে তোমরা লিখতে পারবে। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তো চলো শুরু করি। তাহলে অবরোহ যুক্তির বৈশিষ্ট্য দেখো, কোনো কিছুর সংজ্ঞা যদি তোমার জানা থাকে তাহলে কিন্তু তার বৈশিষ্ট্যগুলি তুমি খুবই সহজভাবে লিখতে পারবে। তাহলে আমরা অবরোহ যুক্তির সংজ্ঞাটা একটু মনে করার চেষ্টা করি। কি বলেছিলাম? যে যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় এবং যেখানে সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয় বাক্যের চেয়ে কম হয় বা সমান হয় সেই যুক্তিকে বলা হচ্ছে কি অবরোহ যুক্তি। তাহলে আমরা এখান থেকে প্রথম একটা বৈশিষ্ট্য লিখতে পারি কি, হেতু বাক্যের সংখ্যা। তাহলে হেতু বাক্যের সংখ্যা মানে হচ্ছে অবরোহ যুক্তিতে কটা হেতু বাক্য থাকে? তাহলে অবরোহ যুক্তিতে এক বা একাধিক হেতু বাক্য থাকে। অর্থাৎ অবরোহ যুক্তিতে একটা হেতু বাক্য থেকেও একটা সিদ্ধান্ত নিঃসৃত হতে পারে, আবার একের বেশি একাধিক হেতু বাক্য থেকেও কিন্তু একটা সিদ্ধান্ত নিঃসৃত হতে পারে। এরপরে আমরা বলতে পারি কি, সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাহলে অবরোহ যুক্তিতে যে সিদ্ধান্তটা নিঃসৃত হয় সেই সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হয়, অর্থাৎ আবশ্যিকভাবে নিঃসৃত হয়, তাই তো? আচ্ছা, এরপরে আমরা বলতে পারি হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে, হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে। প্রসক্তি সম্বন্ধটা কি? প্রসক্তি সম্বন্ধ হচ্ছে বচনের সঙ্গে একটা বচনের সম্বন্ধ, যেখানে একটা বচন থেকে আরেকটা বচন অনিবার্যভাবে নিঃসৃত হয়। ঠিক একইভাবে অবরোহ যুক্তিতে হেতুবাক্যের সঙ্গে সিদ্ধান্তের প্রসক্তি সম্বন্ধ থাকে, অর্থাৎ হেতুবাক্যগুলো এবং সিদ্ধান্তের মধ্যে কি থাকে? প্রসক্তি সম্বন্ধ থাকে। আর এই প্রসক্তি সম্বন্ধ থাকে জন্যই সিদ্ধান্তটা কিভাবে অনিবার্যভাবে নিঃসৃত হয়। তাহলে অবরোহ যুক্তিতে হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে। এরপরে আমরা বলতে পারি অবরোহ যুক্তি বৈধ বা অবৈধ হয়। তাহলে একটা যুক্তি কখন বৈধ হয়? যখন হেতুবাক্য থেকে সিদ্ধান্তটি সরাসরি নিঃসৃত হয় তখন যুক্তিটা বৈধ হয়, আর যখন হেতুবাক্য থেকে সিদ্ধান্তটা সরাসরি নিঃসৃত হয় না তখন যুক্তিটা অবৈধ হয়। তাহলে অবরোহ যুক্তিতে হেতুবাক্য থেকে যদি সিদ্ধান্তটি অনিবার্যভাবে নিঃসৃত হয় তাহলে যুক্তিটা বৈধ হবে, আর হেতুবাক্য থেকে যদি সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত না হয় তাহলে যুক্তিটা অবৈধ হবে। অর্থাৎ বৈধ এবং অবৈধকে একসঙ্গে বলা হচ্ছে বৈধতা বা অবৈধতা। তাহলে বৈধতা বা অবৈধতা কোন যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করা যাচ্ছে? তাহলে বৈধতা বা অবৈধতা অবরোহ যুক্তির ক্ষেত্রে কিন্তু প্রয়োগ করা যায়। তাহলে এই হচ্ছে অবরোহ যুক্তির কিছু বৈশিষ্ট্য। এবার আরোহ যুক্তির বৈশিষ্ট্য। আমি আগেই বললাম যে কোনো কিছুর সংজ্ঞা যদি জানা থাকে তাহলে কিন্তু তার বৈশিষ্ট্য খুবই সহজভাবে লেখা যায়। তো আরোহ যুক্তির সংজ্ঞাটা কি ছিল? যে যুক্তিতে সর্বদাই একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না এবং যেখানে সিদ্ধান্তের ব্যাপকতা আশ্রয় বাক্যের চেয়ে সর্বদাই কি হয়? বেশি হয়, সেই যুক্তিকেই বলা হচ্ছে আরোহ যুক্তি। তাহলে আমরা প্রথমে বলতে পারি কি, হেতু বাক্য। তাহলে হেতু বাক্য কি হয়? হেতু বাক্য কতগুলো থাকে? একাধিক। তাহলে দেখো,
অবরোহ যুক্তিতে কিন্তু এক বা একাধিক হেতুবাক্য থাকে, আর আরোহ যুক্তিতে কিন্তু সর্বদাই একাধিক হেতুবাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয়। এবার আরোহ যুক্তিতে যে সিদ্ধান্তটা নিঃসৃত হয় সেটা কি অনিবার্যভাবে নিঃসৃত হয়? না, হয় না। তাহলে এই সিদ্ধান্ত অনিবার্যভাবে নিঃসৃত হয় না। অনিবার্যভাবে নিঃসৃত হয় না। তাহলে আরোহ যুক্তিতে যে সিদ্ধান্তটা নিঃসৃত হয় সেটা কিন্তু অনিবার্যভাবে নিঃসৃত হয় না। এরপরে আমরা বলতে পারি কি, প্রসক্তি সম্বন্ধ থাকে না। প্রসক্তি সম্বন্ধ থাকে না, অর্থাৎ আরোহ যুক্তিতে হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে কোনো রকম প্রসক্তি সম্বন্ধ থাকে না, আর প্রসক্তি সম্বন্ধ থাকে না জন্যই সিদ্ধান্তটা অনিবার্যভাবে নিঃসৃত হয় না। এরপরে আরোহ যুক্তিতে কিন্তু আমরা বৈধ বা অবৈধ শব্দ দুটি প্রয়োগ করতে পারি না, অর্থাৎ আরোহ যুক্তি কখনো বৈধ বা অবৈধ হয় না। তাহলে আরোহ যুক্তি কি হয়? আরোহ যুক্তি ভালো হয়, মন্দ হয়, উত্তম হয়, প্রবৃত্তি হয়। তাহলে আরোহ যুক্তিকে আমরা ভালো বলতে পারি, মন্দ বলতে পারি, উত্তম বলতে পারি, অতি উত্তম বলতে পারি, প্রবৃত্তি সমস্ত কিছুই বলতে পারি, শুধুমাত্র বৈধ এবং অবৈধ বলতে পারি না। ক্লিয়ার? আরোহ যুক্তিতে আরোহমূলক লাভ থাকে। আরোহমূলক লাভ বা ঝুঁকি থাকে। আরোহমূলক লাভ বা ঝুঁকি থাকে। তাহলে আরোহমূলক লাভ বা ঝুঁকিটা কি জিনিস? তাহলে কয়েকটি বিশেষ দৃষ্টান্ত দেখার পর, অর্থাৎ কয়েকটি বিশেষ বিশেষ মানুষের মৃত্যু দেখে যখন আমি সিদ্ধান্তে সকল মানুষের মৃত্যুর কথা বলছি, তখন এই যে একটা লাভ দিতে হচ্ছে, এই লাভটাকেই বলা হচ্ছে আরোহমূলক লাভ বা ঝুঁকি। তাহলে রাম শ্যাম যদু মধু কয়েকটা মানুষের মৃত্যু দেখে যখন আমি সিদ্ধান্ত করলাম সকল মানুষ হয় মরণশীল, তাহলে এই যে বিশেষ কয়েকটা মানুষ, অর্থাৎ বিশেষ থেকে আমি সকলে আসলাম, তাহলে বিশেষ থেকে সকলে আসতে গেলে একটা লাভ দিতে হয় বা একটা ঝুঁকি নিতে হয়। এই লাভ দেওয়া বা ঝুঁকি নেওয়াটাকেই বলা হচ্ছে আরোহমূলক লাভ বা ঝুঁকি। ক্লিয়ার? তাহলে আরোহ যুক্তিতে কিন্তু আরোহমূলক লাভ বা ঝুঁকি থাকে। তাহলে এই হচ্ছে অবরোহ যুক্তির বৈশিষ্ট্য এবং আরোহ যুক্তির বৈশিষ্ট্য। এবার অবরোহ যুক্তির এবং আরোহ যুক্তির মধ্যে যদি পার্থক্য লিখতে বলে, তাহলে এগুলোই লিখে দেবে যে অবরোহ যুক্তিতে এক বা একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয়, আরোহ যুক্তিতে সর্বদাই একাধিক আশ্রয় বাক্য থেকে একটা সিদ্ধান্ত নিঃসৃত হয়। অবরোহ যুক্তিতে যে সিদ্ধান্তটা নিঃসৃত হয় সেটা অনিবার্যভাবে নিঃসৃত হয়, ঠিক একইভাবে আরোহ যুক্তিতে যে সিদ্ধান্তটা নিঃসৃত হয় সেটা অনিবার্যভাবে নিঃসৃত হয় না। অবরোহ যুক্তিতে হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে, আরোহ যুক্তিতে হেতুবাক্য এবং সিদ্ধান্তের মধ্যে প্রসক্তি সম্বন্ধ থাকে না। অবরোহ যুক্তি বৈধ বা অবৈধ হয়, অর্থাৎ বৈধতা বা অবৈধতা অবরোহ যুক্তির ক্ষেত্রে প্রয়োগ করা যায়, এদিকে অর্থাৎ আরোহ যুক্তির ক্ষেত্রে বৈধতা বা অবৈধতা প্রয়োগ করা যায় না। আরোহ যুক্তিকে আমরা ভালো মন্দ উত্তম প্রবৃত্তি বিশেষণে বিশেষিত করতে পারি। ক্লিয়ার? তাহলে এই বৈশিষ্ট্যগুলো লিখবে। আর এই সমস্ত কিছুর হাতের লেখা নোটস যদি পিডিএফ আকারে পেতে চাও, তাহলে টার্গেট দ্বিতীয় সেমিস্টার গ্রুপে তাড়াতাড়ি জয়েন হয়ে নাও। ক্লাসটি ভালো লাগলে লাইক করবে, কোনো কিছু জানার বা জিজ্ঞাসা করার থাকলে কমেন্ট করবে এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে।